এনিওয়ে সমস্যা নেই। আমাদের মাঝে উপস্থিত আমাদের যুবদল মিরপুর থানা আহ্বায়ক জনাব শাকিল মোল্লা এবং আমার সাথে, এবং যিনি এই প্রবন্ধ পাঠ করেছেন ইতিমধ্যে, যে আমাদের মিল্টন বিশ্বাস সেক্রেটারি ইসিটি, এবং আমার সাথে আগত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে বিষয়টি এমন একটি বিষয়, সমৃদ্ধি এবং সম্প্রীতি বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, স্বাধীনতার 53 বছর পরে এসেও আমরা সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারি না। এবং সেই নির্মাণ করার উদ্দেশ্য নিয়ে আমরা সেই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের যারা যুদ্ধ করেছেন, আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যখন দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশে আমরা সকলেই প্রত্যাশা করেছিলাম যে একটি শান্তিপূর্ণ, একটি সম্প্রীতির, একটি সমৃদ্ধির, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। কিন্তু সেটি আমরা দেখেছি সেই বাকশালীদের যে প্রভাবে, বাকশালীদের সেই হত্যা যজ্ঞের মাধ্যমে বাংলাদেশের সেই স্বাধীনতাকে ধূলিসাৎ করা হয়েছিল। আমরা পরবর্তীতে দেখেছি আবার আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বাংলাদেশের যিনি স্বল্প সময়ে বাংলাদেশকে বিনির্মাণ করেছিলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার চেষ্টা করেছিলেন, এবং তিনি অল্প সময়ের ভিতরে বাংলাদেশের কৃষিতে, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি সুদৃঢ় অবস্থা তৈরি করার যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা তিনি বেশি দিন অব্যাহত রাখতে পারেননি। এবং পরবর্তীতে আমরা সেই দেখেছি স্বৈরাচারের স্বাদ, সেই দীর্ঘ 9 বছর সে বাংলাদেশে এক না এক তন্ত্র কায়েম করে বাংলাদেশকে আবারও সেই ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলেন। এবং দীর্ঘ 9 বছর আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে আবার গণতন্ত্রের একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার রাস্তা তৈরি করেছিল। এইভাবে পর্যায়ক্রমে আমরা যুগে যুগে আমরা দেখেছি যে বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমাদের স্বাধীনতা 53 বছর পরে এসেও পূরণ হয়নি। এবং এখানে যারা অভিজ্ঞ রয়েছেন, আমাদের যিনি আমার চেয়েও মনে হয় উনি আরো ভালো বলেছেন, যে নাসিরুদ্দিন সাহেব রয়েছেন এবং আমাদের ক্যাথরিন যিনি রয়েছেন, ওনারা যেভাবে বই পুস্তকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন বা করে থাকেন, সেই বিষয়গুলি আমি আলাদা করে একটু ভিন্ন আঙ্গিকে বলতে চাই। গত 17 বছর ধরে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করে মামলা, হামলা, জুলুমের প্রভাবের মাধ্যমে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা সকলেই অবগত রয়েছে। এবং গত 17 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর বিরুদ্ধে 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে। আমাদের গত 17 বছরে বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের বহু ভাইরা এখনো বঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং এই গত 17 বছরের আন্দোলনকে সফল করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে নিরলসভাবে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফসল হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশের যে জনগণের, যে জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্রদের
এবং জনগণের এবং আমাদের বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, তখন আমরা স্বাধীনতার 53 বছর পরে এসে আজকের যে সেমিনারের যে উপপাদ্য বিষয়, যে সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে আমাদের কি করণীয়, এই স্বপ্নটি আমরা এখন দেখতেই পারি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু সেই সমর্থনের 6 মাস প্রায় অতিবাহিত হয়েছে। কিন্তু সেই 6 মাস পরে আমরা কি এখন পর্যন্ত সেই বাংলাদেশের যে এত যুদ্ধের, এত সংগ্রামের পরে আমাদের এত শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, সেই বাংলাদেশে কি সেই স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে? এখন পর্যন্ত হয়নি। কিন্তু সেই সমৃদ্ধির যে বিষয়বস্তু, সমৃদ্ধি মানে আমরা কি বুঝি, সেই সমৃদ্ধির জায়গাগুলো নিয়ে আমাদের যারা এখন বর্তমানে দায়িত্বে রয়েছে এবং বিগত সময়ে যারা এই স্বৈরাচারের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বা এই স্বৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, এই শব্দগুলো আমরা বোধহয় বলেই গিয়েছিলাম যে কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়তে পারি। সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার একটি রূপরেখা দিয়েছেন, আপনারা সকলেই জানেন, এবং সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে। সেটা আমাদের যদি কয়েকটি বিষয় নিয়ে আমি এক্সাম্পল দিই, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলা হয়েছে, আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে বলা হয়েছে, আমাদের যে দারিদ্র বিমোচনের যে বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক বিষয় নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সেখানে বিস্তারিত বলা হয়েছে। তো সেই বিষয়গুলো যখনই আমরা জাতির সামনে গত প্রায় 2 বছর আগে উপস্থাপন করেছিলাম, তখন অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে যে স্বৈরাচারের আমলে এই ধরনের যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি দেখছি সেটাকে বাস্তবে পূরণ করতে পারবে কিনা। কিন্তু আমরা দেখেছি যে কোনো স্বৈরাচার কখনোই চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারে না। এই স্বৈরাচার তারা বলেছিল, আপনাদের মনে আছে, যে 2041 সাল পর্যন্ত তারা বাংলাদেশকে কিভাবে পুনর্গঠন করবে, বাংলাদেশকে কিভাবে স্বৈরাচারের আদলে বাংলাদেশের মানুষের উপর প্রভাব বিস্তার করে তারা জোর করে ক্ষমতায় টিকে থাকবে, সেই বিষয়গুলি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। কিন্তু দেখেন 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ থেকে স্বৈরাচারের মুক্ত হয়ে গেছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশে পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো কিন্তু বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। আপনারা দেখেন, আমরা সেই স্বাধীনতার 53 বছর ধরে যে যুদ্ধ, যে সংগ্রাম করেছি বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু বাংলাদেশকে এখন পর্যন্ত আমরা সেই পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি পারিনি। কারণ বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে চাওয়া যে তার একটি সাধারণ, একটি সিম্পল জীবন যাপন করার জন্য তার যে মৌলিক চাহিদাগুলো পূরণ করা দরকার, সেই চাহিদাগুলো আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ করতে পারিনি। বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সামগ্রিকভাবে যে সমৃদ্ধির শব্দগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন সেক্টরে, এই সকল কিছু সমন্বয়ে কিন্তু একটি সমৃদ্ধ বাংলাদেশ করা সম্ভব। বাংলাদেশে পরিপূর্ণভাবে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, বাংলাদেশের মানুষের মতামতের, স্বাধীন মতামতের যদি অধিকার প্রতিষ্ঠা না হয়, তাহলে কিভাবে আমরা এই সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারব? এবং এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, সম্প্রীতি। সম্প্রীতি বলতে আমি আমার ভাষায় যেটা বুঝি
সেটা হচ্ছে একটি শান্তির একটি শব্দ হচ্ছে সম্প্রীতি, একটি ভ্রাতৃত্ববোধের শব্দ হচ্ছে এই সম্প্রীতি, একটি আন্তরিকতার জায়গার শব্দ হচ্ছে এই সম্প্রীতি। সবকিছু সমন্বয়ে কিন্তু আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ করতে পারি। কারণ এখানে আমাদের দেখেন মুসলমান রয়েছে, আমাদের হিন্দু রয়েছে, আমাদের খ্রিস্টান রয়েছে, আমাদের বিভিন্ন ধর্মের যারা মানুষ রয়েছে। আমরা বাংলাদেশি হিসেবে আমরা এখানে বসবাস করি। সেই বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে আমরা সকলেই একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের ধারণ করা হচ্ছে আমাদের সকলের কর্তব্য। কিন্তু দেখেন বাংলাদেশের ক্ষমতাকে ধরে রাখার জন্য বিগত কয়েক বছর, কয়েক দশক ধরে আমরা দেখেছি যে স্বৈরাচারের জন্মের মাধ্যমে আমরা সেই সম্প্রীতিকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সম্প্রীতি যে শব্দটি, সেই শব্দটি বলতে ভুলে গেছি। গত 17 বছরের কথাই ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপরে, আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের উপরে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের মানুষের উপরে বিভিন্ন হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে সেটি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সবসময় বিএনপির উপরে দোষ চাপিয়ে দিত। আপনারা সকলেই সাক্ষী রয়েছেন। তখন হয়তো অনেকেই সৎ সাহস করে কেউ কথা বলতে পারেন নাই। বাট এখন কিন্তু আপনাদের সেই স্বাধীন মতামত প্রকাশ করার সময় এসেছে। আপনারা স্বাধীনভাবে আপনাদের কথাগুলো বলতে পারেন, সত্য কথা বলতে পারেন। সেই সত্য কথা বলার মাধ্যমে, স্বাধীনভাবে আপনাদের মতামতের মাধ্যমে আমরা কিন্তু সেই সম্প্রীতির বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে পারি। আপনারা জানেন যে 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের সুবিধা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে হিন্দু সম্প্রদায়ের উপরে, আমাদের অন্য ধর্মের সম্প্রদায়ের উপরে তারা হামলা মামলা চালিয়ে তারা কিন্তু সবসময় বিএনপির উপরে দোষ চাপিয়ে দিয়ে কিভাবে দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সবসময় সজাগ ছিল। এবং তারা রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে যেভাবে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসেছিল সেটা বলার অপেক্ষা রাখেন। আপনারা সকলেই অবগত রয়েছে। কিন্তু আজকে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা কিন্তু সেই স্বপ্নটি দেখতেই পারি যে আমরা হিন্দু সম্প্রদায়দেরকে বলি সংখ্যালঘু, আমরা খ্রিস্টান সম্প্রদায়কে বলি সংখ্যালঘু। কিন্তু এই সংখ্যালঘু শব্দটি আমি আর কখনোই বলতে চাই। আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে এই বিষয়টি নিয়ে কথা হয়েছি। আমরা চাই যে মুসলমান হিসেবে আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের খ্রিস্টান সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যে সম্প্রদায় রয়েছে বাংলাদেশে, আমরা সকলেই বাংলাদেশি, আমরা সকলেই ভাই, সকলেই বন্ধু, সকলেই আমাদের নিজ নিজ প্রতিবেশী হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা একটি সুন্দর সমাজ করতে চাই, একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। সেখানে যদি আমরা আমাদের ভাইদেরকে, আমার বন্ধুদেরকে, আমার বোনদেরকে, আমাদের বাবা মাকে অন্য সম্প্রদায়ের হোক, কিন্তু তাদেরকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলেই তো আমরা এই সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারব। সেই সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের সকল মানুষ আমরা যদি আন্তরিকতার সহিত ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার জন্য স্বপ্ন দেখি, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলেই আজকের যে সেমিনারের যে মূল প্রতিপাদ্য সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে আমাদের কি করণীয়, সেই করণীয় বিষয় আমি খুব ক্ষুদ্র একজন নাগরিক হিসেবে আমি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে তরুণ প্রজন্ম, বাংলাদেশের বর্তমান প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশে যারা বিগত সময় আমাদের যারা বয়োবৃদ্ধ বাবা মা রয়েছেন, আমাদের যারা মুরব্বীজন রয়েছেন, গুণীজন রয়েছেন, সকলের সমন্বয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা অবশ্যই আশা করতেই পারি যে আমরা একটি ভবিষ্যতে সমৃদ্ধ এবং সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে পারব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।
চমৎকার বক্তৃতা দিয়েছেন আমাদের প্রধান অতিথি জননেতা আমিনুল হক এবং তিনি